তোমরা যারা ভেবে নিয়েছো যে এই যুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস হেরে যাবে, তাদের জন্য বলছি ভাই, জিনিস কিন্তু আছে, বাট দয়ার শরীর। বন্ধ হচ্ছে ভারতের লম্ফ ঝম্ফ। এতে বিশ্ব মানচিত্র থেকে একটা সমতল ভূমিতে পরিণত করার সক্ষমতা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। কাকু জাস্ট একটা ট্রেইলার দেখাইছে, বলছিলাম যে কাকুর গোদে তোমরা হাত দিও নাই। এই দ্বিতীয়বারের মতন এত বড় একটা টার্গেটেড অভিযান চালিয়েছে। পাকিস্তান বাংলাদেশে এসব মিসাইল মোতায়েন করছে, তাহলে তা ভারতের জন্য কতটা দুশ্চিন্তার হবে? পাকিস্তান থেকে যে 17 ফাইটার জেট আনা হোক এবং ভারতে যে 7 সিস্টার্স অঞ্চল আছে সেই অঞ্চলে যারা বিদ্রোহী গ্রুপ তাদেরকে সাহায্য করুক বাংলাদেশের ইউনিট সরকার। পাকিস্তান নাকি বাংলাদেশকে 16টি ফাইটার জেট বিমান উপহার দিয়েছে নাকি বাংলাদেশ টাকা দিয়ে কিনেছে, সে বিষয়ে এখনো তথ্য যেহেতু সামনে আসেনি। এক সুখবর ব্যর্থ হলেও আরেক সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল, এবং ডক্টর আসিফ নজরুল জিতে যাবেন, তার কিছুই হবে না। দুইটা বিষয় আলোচনা করবো দর্শক। আসিফ নজরুল হঠাৎ করে জাতিকে আরেকটা সুখবর দিলেন। আমাদের আজকের বিষয় হচ্ছে ডক্টর ইউনূস কার্ডে বিপদে ভারত, জিম্মি নাবিকরা শেষ ভরসা। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কৌশলগত অবস্থান গ্রহণ করেছেন। এটা প্রমাণ দেখাতো যে বিপ্লব হয়েছিল নির্বাচন দেওয়ার জন্য 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে, মানে বিপ্লবটা হয়েছিল যে কারণে। এটা প্রমাণ দেখাবেন যে ইউনূসের কাজ নির্বাচন করা, 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে রোড ম্যাপ দেওয়া, নির্বাচন করা, হস্তান্তর করা, নাকি এটাই শুভেন্দু থেকে বলতে চাইছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণের উপরে বিরোধিতা করা উচিত আর ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে আক্রমণকে আরো বেশি বেশি করে সংগঠিত করা উচিত? সেই জন্য আমরা শুভেন্দু অধিকারীর মতো মানুষদেরকে আমরা চিনি এবং জানি, তাদের একটাই লক্ষ্য, তারা এই ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তারা নিজের ভোটের স্বার্থ, রাজনৈতিক ক্ষমতার স্বার্থ তারা চরিতার্থ। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছেন আপনারা শিরোনাম, সামনে দেখবেন বিস্তারিত। আজকের এই বিস্তারিত ভিডিওটি কেমন হতে চলেছে, কোন বিষয় নিয়ে হতে চলেছে, কোন টপিক নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আপনারা কিন্তু ভিডিওর অংশ বিশেষে এবং শিরোনাম দেখেই বুঝেই গেছেন কতটা ইন্টারেস্টিং পূর্বক আজকের এই পর্বটি। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখে আসি। এই ভিডিওটিকে লাইক করে দিয়ে কথা রাখিনি বাড়ি। শুভেন্দু ভেবেছিল যে কথা রাখবে কে? তাদের যারা বস আছেন, মানে মোদীর মন্ত্রিসভার যারা লোকবল আছেন, যারা কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন, নিশ্চয়ই তারা তার সুরেই কথা বলবে, কিন্তু তখন একটা মিউট করে দিয়েছে। বন্ধ হচ্ছে ভারতের লম্ফ ঝম্ফ। ভারতও আমাদের উপর নির্ভরশীল। ওই রাস্তার নেতা শুভেন্দু মজুমদারের মতন যারা ধরেন অনুভূতির ইচ্ছা, কিছু ভোট কালেকশন করার চেষ্টা করে, গুজব টেলিভিশনের, গুজব মিডিয়ার দ্বারা প্রচারিত বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য উপস্থাপন করে ভারতের শান্তিপ্রিয় যারা সনাতনী আছেন তাদেরকেও বিজ্ঞানোর চেষ্টা করেছে। দিন শেষে দেখেন ভারতের কেন্দ্রীয় সরকার কি বলেছে, এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কলকাতায় বসে ওয়ারি ছুটিয়ে লাল করে দেওয়ার চিন্তা করছেন, এখন দেখেন আপনার পিছোয়ার আপে কিতনা পড়া সাহাব, কিতনা পড়া কাউন কিজিয়া। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে এ নিয়ে ভারতের পার্লামেন্টে একটা বক্তব্যের অপেক্ষায় ছিল বিরোধী দল থেকে শুরু করে সমগ্র রাজ্য সরকারগুলো। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বারবার বলছিল যে আপনারা একটা ভাষণ দেন, মানে বাংলাদেশের সাথে কি হচ্ছে, মানে হিন্দুদের সুরক্ষা এটা করবেন সেটা করবেন, আমাদের এটা করা উচিত, জাতিসংঘ পাঠানো উচিত, বাট হোয়াট এভার। ভারতের পররাষ্ট্রনীতিতে খুব সুন্দর একটা বক্তব্য আসছে অ্যান্ড উই লাইক ইট। আমরাও বিষয়টাকে পজিটিভলি দেখছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর, তিনি বলছেন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এবং নয়াদিল্লি আশা করে বাংলাদেশ নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে। শব্দগুলো খেয়াল করেন, শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে ভারতে মানে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের, এটা তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তারা বলবে। বিশ্বের যেখানেই কোনো হিন্দুদের সাথে যখন কোনো ঝামেলা হবে এটা বলবে, ইস্যু যাই থাকুক। এরপরে বলছে কি, তাদের শুভেন্দু মজুমদার থেকে শুরু করে অনেকগুলা উগ্রবাদী সংগঠন যারা বলছিল সীমান্ত খুলে দিন চলে যায়, কেউ বলছিল সীমান্ত ব্যারিকেড করতে হবে, এটা বন্ধ করতে হবে, সেইটা বন্ধ করতে হবে, বাংলাদেশ না খেয়ে মরবে, এই যে বক্তব্যগুলো সেগুলোকে কাউন্টার করে কি বলছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ নিজস্ব ব্যাপার। আমরা বরাবর এটাই বলে আসছিলাম যে বাংলাদেশে কি হবে না হবে, বাংলাদেশের জনগণের নিরাপত্তা কি দিবে না দিবে, এটা একান্তই আমাদের দেশের ব্যক্তিগত ইস্যু। এই যে আপনাদের দেশে যে এখনো প্রতিনিয়ত মসজিদ ভাঙা হচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলছি ওই লেভেলে বলছি না, কারণ এটা নিয়ে ভারতে বসবাসকারী মুসলিমরা কথা বলবে। ইটস নট আওয়ার কনসার্ন, বাট সামটাইমস আমরা হয়তো টুকিটাকি বলি। লোকসভার প্রশ্নোত্তর পর্বে আপনার এই বক্তব্য দিয়ে তিনি বলছেন যে কংগ্রেসকে সংসদ সদস্য মনীষ তিওয়ারির এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক এবং স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে। রাইট। এরপর বলছে আমরা আমাদের উদ্বেগের বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যা ঘটছে, আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে। বাংলাদেশি উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে উল্লেখ করে তিনি বলছেন প্রতিবেশী প্রথম। এই নীতির অর্থ হলো পাকিস্তান ও চীন বাদে
প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা একটা বিশাল আকার। বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে জানি জয়শঙ্কর বলছেন এই সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি। আমরা এটাই বলছি, আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে, সেখানে উত্থান হবে পতন হবে, এটা স্বাভাবিক। তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো। হোয়াট এ স্পিচ বস! আমি ধন্যবাদ জানাই পলিটিশিয়ান, ইটস কল পলিটিশিয়ান। আমজনতা যেভাবে লাফায়, যেভাবে ঝাঁপায়, দেখেন কেন্দ্রের রাজনীতি যারা করে তারা বুঝের রাজনীতি করে। এখানে এই স্বল্প ভাষণে অনেক কিছু উত্তর দিয়ে দিয়েছেন। এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আমরা বরাবর বলছি যে আপনারা আমাদের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবেন না, বিশেষ করে কারা হস্তক্ষেপ করছে। এই ইস্যুটাকে নিয়ে যারা রাজনীতি করতে চায়, এই ইস্যুটাকে নিয়ে যারা মিডিয়ার ভিউ বাড়াইতে চায়, এই ইস্যুটাকে নিয়ে ধর্মপ্রিয় চ্যানেল হিসেবে নিজেদেরকে যারা জাহির করতে চায়, এই যে বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে, ভারতের মিডিয়ার নিউজ দেখছেন? চঞ্চল চৌধুরী নিজে বিষয় নিয়ে হাহারিয়ে দিয়েছেন। এই হচ্ছে ভারতের মিডিয়ার অবস্থা। তবে আমরা ধন্যবাদ জানাই ভারতের পক্ষ থেকে এই ধরনের পজিটিভ একটা মনোভাব আসার জন্য। এটাই হবে। পাকিস্তান থেকে যে 17 ফাইটার জেট আনা হোক এবং ভারতে যে 7 সিস্টার্স অঞ্চল আছে সেই অঞ্চলে যারা বিদ্রোহী গ্রুপ তাদেরকে সাহায্য করুক বাংলাদেশের ইউনিট সরকার। এই একাধিক ঘটনার পর পাকিস্তানপন্থী মনোভাব যে বাংলাদেশের বাড়ছিল তা কিন্তু বোঝা যায়। কালকে এক ভয়ানক খবর আমাদের সামনে আসে, দেখা যায় পাকিস্তান নাকি বাংলাদেশকে 16টি ফাইটার জেট বিমান উপহার দিয়েছে নাকি বাংলাদেশ টাকা দিয়ে কিনেছে, সে বিষয়ে এখনো তথ্য যেহেতু সামনে আসেনি, ধরে নেওয়া যায় পাকিস্তান বাংলাদেশকে এই বিমানগুলোকে উপহার স্বরূপ দিয়েছে। এবার বাংলাদেশের সামনে এমন কি যুদ্ধ আছে যার জন্য পাকিস্তানের মতো একটা দেশ থেকে বিমান কিনতে হবে বা আনতে হবে, সেটাই একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে কিন্তু পড়ে যায়। ধাপে ধাপে পাকিস্তান এবং বাংলাদেশের যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ লেভেলে চলে যায়, তা কিন্তু একাধিক চুক্তি মারফত বা একাধিক বিভিন্ন ঘটনায় কিন্তু আমরা বুঝতে পারি। আমি 4 থেকে 5টা ঘটনা শুধু আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। কিছুদিন আগে আপনারা দেখবেন এই J-17 এক অধ্যাপক পাকিস্তানকে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন যে 71-এ মুক্তিযুদ্ধের সময় যা হয়েছিল সেই ইতিহাসকে ভুলে গিয়ে আমরা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাই। পাকিস্তানের সঙ্গে একাধিক ডিল করার পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকে একটি বার্তা এসেছে কিছুদিন আগে, যেখানে তারা বলেছে বাংলাদেশি ভাই তোমাদের আমরা পরমাণু বোমা তুলে দেবো। প্রথম কথা, যে বক্তৃতা দিয়েছে সে পাকিস্তানের কোন পোস্টে আছে আমি জানি না, কিন্তু পরমাণু বোমা বাংলাদেশকে কেন পাকিস্তান হঠাৎ করে তুলে দিতে যাবে তা হয়তো আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের একমুখী নিশানায় কিন্তু পড়েছিল ভারতবর্ষ, তা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বুঝতে শুরু করে দেন। কালকে বিমান পরিষেবা চালু হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের, কালকে অফিসিয়ালি এটা চালু হয়েছে, 2-3 দিন আগে ঘোষণা হয়ে গেছিল। বিমান পরিষেবা হঠাৎ করে করাচির সঙ্গে বাংলাদেশে কেন চালু হলো সেই বিষয়ে উত্তর মোহাম্মদ ইউনূসের কাছে নেই। মোহাম্মদ ইউনূস কালকে এসে করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে ভিসার এই পুরো ব্যবস্থাটা অত্যন্ত শিথিল এবং সহজ। অর্থাৎ এখন বিমানে চড়ে যে কোনো পাকিস্তানি খুব সহজেই বাংলাদেশের অ্যাক্সেস পেয়ে যাবে, আর বাংলাদেশের অ্যাক্সেস পেয়ে যাওয়া মানে ভারতের সুরক্ষার অ্যাক্সেস পেয়ে যাওয়া। আর সেখানে বিজেপি যেভাবে পাকিস্তানপন্থী হয়ে গেছে, তারা ভারতের অনুপ্রবেশকারী করে এদেরকে ভারতকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু করতে পারে, তা কিন্তু ভারতের ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে। আর এখানেই কিন্তু ভারতবর্ষের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, এটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন। না কিছু ঘটনা নয়, হাজার হাজার মন্দির ভাঙা হচ্ছে আমরা মিডিয়াতে দেখছি। এগুলোকে আমরা বাজে কথা বলছি, কারণ আন্তর্জাতিক মিডিয়া ঢাকাতে উপস্থিত আছে। আপনি আমাকে কোথাও দেখাতে পারবেন না আন্তর্জাতিক মিডিয়ার কোনো যারা রিলায়েবল সোর্স, আপনি বিবিসি বলুন, CNN বলুন, এমনকি ভারতবর্ষের মিডিয়াও, তারাও কেউ 1000 মন্দির কেন 100টা মন্দিরেরও খবর দিতে পারবে না যে কোন 100টা মন্দিরের উপরে হামলা হয়েছে। সুতরাং আমরা এটাই বলছি, ঘটনা ঘটেছে কারণ এই ধর্মীয় অসহিষ্ণুতার সমস্যা এই উপমহাদেশে আছে, ভারতে আছে, বাংলাদেশে আছে। কট্টরপন্থী কিছু মানুষ তারা সুযোগ পেলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থানের উপর আক্রমণ করছে। এবং এই দুই বাংলাতেই এরকম মানুষ, অসংখ্য মানুষ আছেন যারা এই সংখ্যালঘুদের উপর এইরকম আক্রমণের বিরোধিতা করছেন, সারা জীবন ধরে বিরোধিতা করছেন। তারা দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানোর কথা বলছেন। এবার আপনি যার কথা নাম বললেন শুভেন্দু অধিকারী, আপনাকে ওকে যদি একটা সহজ প্রশ্ন করা যায়, শুভেন্দু যদি আপনি যদি একটা সহজ প্রশ্ন করেন, যে অত্যন্ত ঠিক কথা যে পৃথিবীর যে প্রান্তেই সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ যদি হয় সেটাকে অবশ্যই প্রতিবাদ করা উচিত, নিন্দা করা উচিত। বাংলাদেশে হলে তো আরও আমাদের ঘরের কাছে করা উচিত। কিন্তু তার মানে কি এটা যে ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে তাকে আরো হাততালি দেওয়া উচিত, বরং ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের উপর আক্রমণকে সংগঠিত করা উচিত? এই প্রশ্ন জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে যে ভারতবর্ষের যদি মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে আরেক সম্প্রদায়ের উপরে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ 1 বছরের উপর ধরে চলছে, শুভেন্দু অধিকারী সে বিষয়ে কি বলছেন? নাকি এটাই শুভেন্দু অধিকারী বলতে চাইছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণের উপরে বিরোধিতা করা উচিত আর ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে আক্রমণকে আরো বেশি বেশি করে সংগঠিত করা উচিত? সেই জন্য আমরা শুভেন্দু অধিকারীর মতো মানুষদেরকে আমরা চিনি এবং জানি। এই উপমহাদেশে ভারত এবং বাংলাদেশে এই দুই সম্প্রদায়ের মধ্যেই এই সাম্প্রদায়িক উগ্র ধর্মীয় নেতারা আছেন, যারা ধর্মীয় নেতা, যারা ধর্মকে দেশের রাজনীতি চালাচ্ছে। শুভেন্দু অধিকারী তাদের মধ্যে একজন। তাদের একটাই লক্ষ্য, তারা এই ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তারা নিজের ভোটের স্বার্থ, রাজনৈতিক ক্ষমতার স্বার্থ তারা চরিতার্থ করতে চায়। এর প্রমাণ দেখাতো যে বিপ্লব হয়েছিল নির্বাচন দেওয়ার জন্য 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে, মানে বিপ্লবটা হয়েছিল যে কারণে। এর প্রমাণ দেখাবেন
যে ইউনিসের কাজ নির্বাচন করা, 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে রোড ম্যাপ দেওয়া, নির্বাচন করা, হস্তান্তর করা। আরে প্রমাণ দেখান তো আমাকে যে যারা মরলো, যারা জীবন দিল, অন্ধ হলো, যারা পঙ্গু হলো, যে জন্য বিপ্লব করলো, মেজাজ দেখাচ্ছেন, মেজাজ হট হয়ে গেছে আপনার নির্বাচনের জন্য, দিতে হবে, হস্তান্তর করতে হবে, রোড ম্যাপ চাই, 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে। কোথায় লেখা ছিল নির্বাচন দিতে হবে? বিপ্লবের কোথায়, কোন জায়গায় লেখা ছিল, কোন চ্যাপ্টারে, কোন চ্যাপ্টারে লেখা ছিল বিপ্লবের? কোন বাইবেল, মহাভারত, গীতা, তোরা, পুরাণ, বাইবেলের কোথায় লেখা, মহাভারতের কোথায় লেখা নির্বাচন দিতে হবে 1 বছরের মধ্যে? বিপ্লব কেন হয়েছিল? নির্বাচন দেওয়ার জন্য। কে নিঃসমী প্রুফ? মিস্টার গরম হয়ে গেছেন, মেজাজ দেখাচ্ছেন, উল্টাপাল্টা বলছেন। আমাকে দেখান তো যারা জীবন দিল, অন্ধ হয়ে গেল, পঙ্গু হয়ে গেল, সারা জীবনের জন্য শেষ, জীবন্ত শহীদ, জীবন্ত লাশ, জীবন্ত কবর। এই মানুষগুলা আপনাকে, আপনার লিডারকে ক্ষমতা বসানোর জন্য। এই জন্য বিপ্লব হচ্ছে যে আপনার দল, আপনার লিডার, আপনার ওয়ান ম্যান পার্টি, এই দলটাকে, এই ফ্যাসিস্ট দলটাকে, এই ডাইনাস্টি, এই পরিবারতন্ত্র ক্ষমতায় বসাবে। এইটাই ছিল বিপ্লবের একমাত্র মোটিভ। আপনি নির্বাচন যে চান, প্রমাণ দেন তো যে বিপ্লব যখন হয়েছিল এবং যারাই করেছিল এবং জীবন দিয়েছিল, ত্যাগ স্বীকার করেছিল, তার সর্বোচ্চ ত্যাগ করেছিল, তার অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, অর্ধেক মুখ নাই, অর্ধেক মাথা নাই, হাত নাই, পা নাই, একটা চোখ নাই, 2টা চোখ নাই, মাথার অর্ধেক নাই, খুলির পুরাটাই নেই, খুলির পুরাটাই নেই। এইরকম যারা ত্যাগ স্বীকার করলো, তারা বলেছিল যে আমরা অমুক লিডারকে ক্ষমতায় দেখতে চাই, তাকে আনতে হবে দেশে, নির্বাচন দিতে হবে এবং তাকে ক্ষমতা বসাতে হবে, রাজা বানাইতে হবে। আমাকে দেখান তো যে ইউনুসকে তার এই জন্য ক্ষমতা বসাছিল। তার কোনো কাজ নাই, তার কিচ্ছু করতে হবে না, কোন কাজ করতে পারে নাই। সংস্কার, রিভিশন, নতুন বাংলাদেশ, নতুন দল, নতুন পার্লামেন্ট, নতুন মন্ত্রী, নতুন এমপি, নতুন ফেস, নতুন নন, নতুন সংসদ, নতুন সাংসদ, নতুন প্রধানমন্ত্রী, নতুন দল, নতুন স্পিরিট, নতুন ব্লাড, নতুন আত্মা, পার্লামেন্টে নতুন নতুন দল, মত, মানুষ। বলেন তো আমাকে যে তারা নতুন বাংলাদেশ, সংস্কার, বিনির্মাণ, বিনিয়োগ, রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য, পুনর্জন্ম দেওয়ার জন্য, নতুন বাংলাদেশ দেখার জন্য, নতুন দল, নতুন সরকার, নতুন ফেস, নতুন মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, আগের মতো না, এই ব্র্যান্ড নিউ বাংলাদেশ, এই ব্র্যান্ড নিউ গভর্নমেন্ট, ব্র্যান্ড নিউ দল। এইগুলোর জন্য জনগণ বিপ্লব করে নাই, বিপ্লব করছে আপনাকে ক্ষমতা বসানোর জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অতি সম্প্রতি দুটো জনসভাতে, কর্মী সভাতে, দেশের বাইরের কর্মী সভা কাম জনসভা, সেখানে কথা বলেছেন, অডিওতে কথা বলেছেন, ভিডিও কলে নয়। এবং এটি ভারতের যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের গ্রিন সিগন্যালেই তিনি এই কথাগুলো বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং তার এই কথাগুলো আমি দুটো ভাষণ দেখলাম, একটি তিনি লন্ডনে দিয়েছেন এবং আরেকটি তিনি দিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের সঙ্গে একটি আলোচনাতে। তো এই দুটো ভাষণের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা কি, শেখ হাসিনার পরিকল্পনা কি, এটি বেশ স্পষ্ট। ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন যে জয় বাংলা স্লোগান অফিসিয়ালি এটিকে জয় বাংলা করে দেওয়া হয়েছে। এর বাইরে যেটি হলো আগামীতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা, এটার প্রক্রিয়া সম্ভবত খুব দ্রুত শুরু হয়ে যাবে। জানুয়ারি না হলেও অন্তত ফেব্রুয়ারি মাসের দিকে এটা শুরু হয়ে যাবে। এবং ওসিলা হিসেবে তারা এই শেখ হাসিনার যে বক্তৃতা এবং বিবৃতি, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতাদের, বিশেষ করে যারা বিদেশে গেছেন, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে ওসিলা হিসেবে ব্যবহার করে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকার সেদিকে এগোবে, এই গেল শঙ্কা। এবং আওয়ামী লীগ এবং ভারত তারা উভয়ই এই জিনিসটি জানে
এই জিনিসটি জানার কারণে তারা কি করছে, এখানে শেখ হাসিনাকে দিয়ে এমন কতগুলো কাজ তারা করাতে যাচ্ছে, এমন কতগুলো কর্মকাণ্ড তারা ঘটাতে যাচ্ছে, যা কিনা অনেকের জন্য অশনীয় সংকেত, আওয়ামী লীগের জন্য, সরকারের জন্য, আমাদের সকলের জন্য। ব্যাপারটা হলো আমাদের দেশের যে রাজনীতি, সে রাজনীতি একটা মানসিক রোগের মতো। এখানে যদি আপনি আওয়ামী লীগ করেন, কোনো অবস্থাতেই বিএনপির মঙ্গল আপনি দেখতে পারবেন না, আপনার চোখে ধরা পড়বে না। যদি আপনার চোখে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের ভালো কিছু, জিয়া রহমান সাহেবের ভালো কিছু পড়ে যায়, নজরে পড়ে যায়, এবং আপনি যদি এটা মনে করেন যে এটা রিয়েলি ভালো, আমাদের প্রচলিত রাজনীতির ধারণা আপনি আওয়ামী লীগ করেন না। সেকেন্ডলি, আপনি যদি আওয়ামী লীগ করেন না করেন, বিএনপি করেন, একই অবস্থা। আপনি বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ এদের সম্পর্কে কোনো ভালো কথা বলতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, ওদের সব খারাপ। এই প্রবৃত্তি আপনার মধ্যে যতক্ষণ একেবারে কনক্রিট অবস্থায় থাকবে, হোমোজিনিয়াস অবস্থায় থাকবে, একটু খোঁচা দিলেই আপনি ভেঙে যাবেন, কিন্তু মস্কাবেন না। আপনাকে বলতে হবে যে আপনি জাতীয়তাবাদের ধারক এবং বাহক। জামাত যদি আপনাকে করতে হয়, অবশ্যই আপনাকে বলতে হবে যে ৭১ সনে আপনি ভুল করেননি, ভেবে দেখব। ২ নম্বর হলো যে জামাত যারা করে তাদের জান্নাতের টিকিট নিশ্চিত। জামাত যারা করে তারা সবাই সৎ এবং তারা শাসন ক্ষমতায় সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করতে পারবে। জামাতের বাইরে যারা আছে এদের সবাই বাতিল ফেকরার। আর যে সকল প্রচলিত রাজনৈতিক দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, এগুলো আসলে আগামী দিনে থাকবে না। একসময় জামাতের রাজত্বই প্রতিষ্ঠিত হবে এবং জামাতের হাত দিয়েই এই বাংলাদেশের সকল উন্নয়ন সম্ভব। এই কথাগুলো মনে প্রাণে আপনি বিশ্বাস করবেন এবং বিশ্বাস করে দেশ জাতির গঠনে জামাতের নেতাদেরকে আপনি শক্তিশালী করবেন। আর সেই কাজে আপনার একটা উপার্জনের অংশ আপনি জামাতি ফান্ডে জমা দিবেন। তাহলে আপনি জামাতের রোকন, জামাতের নেতা, জামাতের কর্মী, জামাতের একজন ভালো একনিষ্ঠ কর্মী হতে পারবেন। কিন্তু আপনি যদি বিবেককে সচল রাখেন এবং প্রকৃতির যে অপরূপ দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার সুযোগ দিয়েছে, আপনি সকালে সূর্যোদয় দেখছেন, বিকেলে সূর্যাস্ত দেখছেন, আপনি মশা মাছি যেভাবে দেখছেন, প্রজাপতিও আপনি দেখছেন, সপ্তরং, সূর্যের যে ৭টি রংধনু আপনার চোখে যেভাবে ধরা পড়ে, এইভাবে যদি আপনি রাজনৈতিক দলগুলোর ভুল এবং ত্রুটি দেখার চেষ্টা করেন, তখন এই যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে কনজারভেটিভনেস, তারা বলবে যে এই লোকটি পাগল হয়ে গেছে, এই লোকটি বদ্ধ উন্মাদ, এই লোকটির কোনো ধান্দা আছে, এ ভালো লোক না, এ সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, একসময় এর প্রশংসা করে আর এক সময় ওর যাকে বলা হয় বদনাম করে, এর কোনো চরিত্র নেই। এইরকম যে একটা কৃষ্টি এবং কালচার, সেই কালচারের কারণে কি হলো, শেখ হাসিনার যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের মধ্যে আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না। এর কারণ হলো তিনি যদি বলেন যে 2014 সনের নির্বাচনটা আমাদের ভুল হয়েছিল, তারপরে 2018 সনের নির্বাচনটা অন্যায় হয়েছিল, 24 সনেরটা গুনাহ হয়েছিল, তিনি যদি বলেন যে আমার পরিবারের যারা লোকজন, যাদের বিরুদ্ধে অর্থ লোপাটের শেখ পরিবারের লোকজন এই কাজ করেছে, আমি জানতাম কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারিনি, আমি ক্ষমা চাই। তিনি যদি বলতেন যে আমার সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল, স্বাধীন বাংলাদেশে তাদের বিচার হোক, আমি সহযোগিতা করব। বিশ্বাস করেন এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নামক যে দলটি ছিন্ন বিচ্ছিন্ন, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, মুহূর্তের মধ্যে অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই কারণ হলো এই কালচারটা বাংলাদেশে নেই, কোনো দলে নেই। এরপরে কি হলো, বিএনপি বা আওয়ামী লীগের যে অন্যান্য বিরুদ্ধ পক্ষ রয়েছে, তারাও 10 হাতে বলবে হায় হায় হায়, এই কথা বলেছে, তারা নিজের মুখে স্বীকার করেছে, অপকর্ম করেছে, বিচার করো, এখন বিচার করো, তাদেরকে শুলে চড়াও, প্রত্যেকটা লোকের। শেখ হাসিনা নিজের মুখে তার ভুলগুলো স্বীকার করেছেন। তো এই কারণে কি হলো, শেখ হাসিনা তার যে চিরাচরিত বক্তব্য, যেটি তিনি 1981 সনে দিয়েছেন, তারপর 2001 সনে দিয়েছেন, 1991-তে দিয়েছেন, 10 বছর পর 2021 সনে দিয়েছেন, 2024 সনে এসে একই বক্তব্য তিনি বারবার দিয়ে যাচ্ছেন। এবং সেই বক্তব্য শুনে অবাক হয়ে যাবেন যে আমাকে একদিন জনাব ওয়াজুল কাদের সাহেব বলতেছিলেন, মানে শুধু আমাকে না, একেবারে বলতে গেলে আমরা নোয়াখালীর একটা যে সম্মেলন, আওয়ামী লীগের সম্মেলন হলো, সেই সম্মেলনে প্রথম যেবার একরামুল করিম চৌধুরী সেক্রেটারি নির্বাচিত হলেন 2005 বা 2006 সনে, তো তখন ওবায়দুল কাদের, আব্দুল আলী সাহেবের সঙ্গে আমিও গিয়েছিলাম সেখানে।
তো মঞ্চে সেখানে ছিলাম। তো সেখান থেকে নেত্রী যেভাবে চেয়েছিলেন, তিনি চাননি যে একরামুল করিম সেখানে সেক্রেটারি হোক বা সভাপতি হোক প্রফেসর হানিফ, নোয়াখালী প্রফেসর হানিফ। কিন্তু আমরা গিয়ে দেখি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হানিফ সাহেব হয়ে গেছেন, আর নেত্রী যে প্রার্থী ছিল সেক্রেটারি প্রার্থী, সেই প্রার্থীও একরামুল করিম চৌধুরীর কাছে হারলো। একরামুল করিম চৌধুরী তখন সাবির হোসেন চৌধুরীর প্রার্থী ছিলেন। তো যাই হোক, অনেকগুলো খেলাধুলা ওখানে চলছে। তো যখন ওবায়দুল কাদের সাহেব, তারপরে আব্দুল জলিল সাহেব তাদেরকে শেখ হাসিনা পাঠিয়েছিলেন যে কোনো কারণভাবে হোক তার প্রার্থীকে ওখান থেকে যেন সম্মেলনের মাধ্যমে বিজয়ী করে আনা হয়, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারিকে। কিন্তু আমরা নোয়াখালী পৌঁছানোর আগেই সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল, আর সেক্রেটারি ভোটে দিলাম। সে দেখা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তার প্রধানমন্ত্রী না তিনি বিরোধী দলীয় নেত্রী, তার প্রার্থী পেল 55 না 57টা ভোট, আর একরামুল করিম পেল প্রায় 400-র মতো ভোট। তো আমরা সবাই খুব হতাশ যে নেত্রীর কাছে গিয়ে মুখ দেখাবো কিভাবে, কথা বলবো কিভাবে। তো সার্কিট হাউসে আমরা বসে আছি, খাবার দাবার আয়োজন হচ্ছে। সবাই যারা ঢাকা থেকে গেছি মুখ গম্ভীর, 100-150 নেতাকর্মী দাঁড়ানো। তো তারা খুব উল্লসিত, কিন্তু আমরা যারা ঢাকা থেকে 6-7 জন গিয়েছি নেত্রীর লোক, তারা সবাই খুব অপমানিত। তো কেউ কেউ, ওবায়দুল কাদের সাহেব ওই দিনই নোয়াখালীতে গেলেন প্রায় দীর্ঘ 3-4 বছর পরে, সেই 2001 সনে ক্ষমতা হারানোর পরে তিনি আর যাননি। তো তাকে কেউ টিপ্পনি কাটার চেষ্টা করছিলেন, শেখ হাসিনার দালাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তিনি তখন বললেন যে দেখো, তোমরা যা বলো তা আমি কি বুঝি না? আমি শেখ হাসিনার দালালি করি এবং শেখ হাসিনার দালাল। শেখ হাসিনার দালালি না করলে আমার পদ পদবি 1 মিনিট থাকবে না এবং তোমরা আমাকে কিছুই করতে পারবে না। আর এই যে দেখো, তোমরা আমাকে পছন্দ করো না, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছো। এই যে আমি শেখ হাসিনা দালালি করছি এই জন্য দাঁড়িয়ে আছো। আমি যদি দালালি বাদ দিই, তোমরা কিন্তু আমাকে এখানে ঢুকতেও দেবে না। তো এই কথা শুনে আব্দুল জলিল সাহেব বললেন, ও কাদের, দালালি কি তুমি একা করো নাকি? আমি কি কোনো মানুষের কম দালালি করি? সব মানুষের সামনে। এরপরে ওবায়দুল কাদের সাহেব বললেন যে দেখো, রাজনীতির একটা ধরন আছে, এটা কালচার হয়ে গেছে। শেখ হাসিনার সঙ্গে যাই, তিনি সব জনসভাতে একই ভাষণ দেন, একই কথা বলেন, এবং এগুলো শেখ হাসিনারও মুখস্থ, আমারও মুখস্থ। কিন্তু তারপর আমাকে যেতে হয় এবং তারপরেও শেখ হাসিনাকে এই কথাগুলো বলতে হয়। এর কারণ হলো এটাই একটা ট্র্যাডিশন হয়ে গেছে রাজনীতির। 2004 বা 5 সনে নোয়াখালী সার্কিট হাউসে আমার এই ভিডিও যারা দেখছেন, খাবার টেবিলে আমি বসা, ওবায়দুল কাদের আমার এক পাশে বসা, আর এক পাশে আব্দুল জলিল সাহেব বসা ছিল। একরামুল করিম সাহেব তখন সেখানে আসেননি, মানে ওখানকার পরিস্থিতিতে। আর ওই যে বেঙ্গল গ্রুপের মোর্শেদ সাহেব, তারা তখন আওয়ামী লীগে যোগদান করেনি, চেষ্টা করছেন জলিল সাহেবের সঙ্গে ঘোরাফেরা করে নেতা হওয়ার জন্য। তো এইরকম ঘটনা নিজের চোখে দেখেছি। তো এই ট্রেডিশনের কারণেই শেখ হাসিনা কিন্তু ওই যে তার বাবাকে মারা হয়েছে, তার পরিবার কোনো অন্যায় করেনি, তিনি ভালো কাজ করেছেন এবং অনেক জিনিস তিনি নিজেও জানেন এগুলো বলা উচিত না, তারপরেও তিনি এই কথাগুলো কিন্তু বলে যাচ্ছেন। এটাই হলো তার রাজনীতির ডিটারমিনেশন, যে তিনি পরিবর্তন করতে চান না। 2 নম্বর হলো তিনি দলটাকে শেষ করতে চান না। 3 নম্বর হলো তিনি বাংলাদেশের রাজনীতিটা হাড়ে হাড়ে বুঝে গিয়েছেন। আপনি দেখুন, বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য যে বামপন্থী দলগুলো বলেন, কারোর কিন্তু ভাষা কোনো অবস্থাতেই গত 20, 25, 30 বছরে, 40 বছরে একটু পরিবর্তন হয়নি। জীবনে কখনো এরশাদ সাহেবের কাছে একবারে শুনেছেন যে তার ভুল ছিল? কখনো বলেননি। এখন কি জিএম কাদের সাহেব বলছেন? অনেক কেউ বলছেন না। এটা আমাদের সমাজ আসলে মেনে নেয় না। ফলে শেখ হাসিনার যারা বিরুদ্ধ পক্ষ, তারা তাকে গালাগালি করছেন, ধুয়ে দিচ্ছেন, কোনো অনুশোচনা নেই, আগের মতোই আছে, এত বড় নির্লজ্জ, বেহায়া হয় কি করে, এ সকল কথাবার্তা বলছেন। এটা কিন্তু আওয়ামী লীগের লোকের জন্য প্রাইজ, ইটস এ মার্ক। শেখ হাসিনার জন্য এসছে মেডেল। তার প্রতিপক্ষ তাকে যত গালাগালি করবে, যত ধুয়ে দেবে, তত তার গুরুত্ব বাড়তে থাকবে, ইম্পর্টেন্সই বাড়তে থাকবে। মানে এই যে সে ভাষণ দিচ্ছেন এবং তার একরোখা কথাগুলো বলছেন। এবং দেখেন, আমেরিকার রাজনীতিতে এই ধারাটা চলে আসছে। হোয়াই ডোনাল্ড ট্রাম্প ইজ ফেমাস। তিনি এক নাগারে মিথ্যা বলে যাচ্ছেন, কম্পিউটার বলে দিচ্ছে যে তুমি এ যাবৎ 3,33,000 মিথ্যা কথা বলেছো, তারপর তিনি মিথ্যা কথা বলে যাচ্ছেন, ছাড়ছেন, এবং জনগণ তাকে ভোট দিয়ে দিল। তো শেখ হাসিনা তো আসলে বিএনপির ভোট চান না, তিনি আওয়ামী লীগের ভোট চান। এবং আওয়ামী লীগের লোকগুলো এই কথাগুলোই তারা শুনতে চায়। তারা ভুল করেনি, তারা যা কিছু করেছে ঠিক করেছে, এবং তারা তাদের যে নেত্রী, তার হুমকি দেখতেছেন, ধামকি দেখতেছেন, তিনি বাংলাদেশে আসবেন এবং তাকে যারা ক্ষমতাচ্যুত করছে তাদের পিঠের চামড়া রাখবেন না, সবার নাম তালিকা করে রাখবে। এবং এই কথা বিএনপি বলেছে যে সেই 2011-12 সনে বিএনপি বলেছে যে সবার নাম আমরা তালিকা করে রেখেছি এবং সবাইকে আমরা প্রতি পয়েন্টে প্রতিশোধ নেব। এবং আপনি গিয়ে দেখেন টেকনাফ থেকে তেঁতুলিয়াতে বিএনপি এখন কি করছে? তো আওয়ামী লীগের লোকজন তালিকা করছে, এবং ওই তালিকা করার মধ্যে যে শেখ হাসিনা বলছে, গিয়ে দেখেন যে ওই গ্রামের যারা লোকজন সে বসে বসে তালিকা করছে, হ্যাঁ, আবার তালিকা করে ট্রাঙ্কের মধ্যে সে রেখে দিচ্ছে। এটাই বাংলাদেশের রাজনীতি। এবং সেই রাজনীতির মধ্যে যদি আপনি দেখেন, আতঙ্কিত হওয়ার কারণ হলো যে শেখ হাসিনার যে দৃঢ়তা ছিল,
এমনকি 3-4 আগস্ট তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, পদবীতে ছিলেন, অথবা ধরেন জুলাই মাসে তার যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের চাইতে তিনি যখন দিল্লি থেকে যে হুমকি দিচ্ছেন, তার ঝাঁজ একটু কমে নেই, বরং তার ঝাঁজ বেড়ে গেছে। তাকে যারা খুব হিংসুটে মহিলা বলেন, প্রতিশোধ পরায়ণা বলেন, ভিনডিকটিভ বলেন, সেই শব্দগুলো আপনি যদি এখন বিশ্লেষণ করেন, দিল্লিতে গিয়ে এগুলো তারা আরও বেড়ে গেছে। তিনি যেভাবে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তার বিগত দিনগুলোতে, সেই তার যে প্রতিশোধ স্পৃহা, আপনার কি মনে হয় কমেছে? কমেনি, বরং বেড়েছে, এবং এই কারণেই এই রাজনীতির ময়দানে সে যখন একটা ভাষণ দেয়, সে যখন ফিরে আসার কথা বলে, টুস করে ঢোকার কথা বলে, ভারতকে লিলিয়ে দেয়, ভারতের মিডিয়া তার পক্ষে যখন কথা বলে, এই যে আমরা যে উথাল পাথাল করছি, আমরা সবাই যে প্রতিক্রিয়া দেখাচ্ছি, ইট মিনস আওয়ামী লীগ অ্যালাইভ, জীবন্ত অগ্নয়গিরি রূপে টকবক টকবক করে ফুটছে। কাজেই পরিবর্তন যদি হতে হয়, সবাইকে পরিবর্তন হতে হবে। একা আওয়ামী লীগ পারবে না, একা বিএনপি পারবে না, একা জামাত পারবে না, সবাইকে সম্মিলিতভাবে পরিবর্তনের একটা জয়গান তুলতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।